আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জের প্রিয় শ্রোতাগণ, আজ আমরা নিয়ে এসেছি ব্রাম স্টোকারের কালজয়ী উপন্যাস ড্রাকুলার আরও একটি রোমাঞ্চকর পর্ব। রকিব হাসানের অনবদ্য অনুবাদে এই ভয়ের রাজ্যে আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আগের পর্বগুলোর মতো এই পর্বেও ড্রাকুলার রহস্য আপনাদের আকৃষ্ট করবে। গল্পের প্রতিটি বাঁক আপনাদের আরও গভীরে নিয়ে যাবে, যেখানে অপেক্ষা করছে নতুন নতুন রহস্য আর ভয়। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও নতুন নতুন গল্পের সাথে থাকুন। তাহলে আর অপেক্ষা না করে চলুন শুরু করা যাক ড্রাকুলার চতুর্থ পর্ব। আমাকে দেখে একটুও অবাক হলো না লুসি। যেন নিজের ঘরে বিছানায় শুয়ে আছে সে, আর আমি ওর ঘুম ভাঙাচ্ছি। কোনো কথা না বলে বাচ্চা মেয়ের মতো দু হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আবার চোখ মুছল লুসি। বুঝতে পারলাম গভীর ঘোরের ভেতর আছে এখন সে। জোর করে ওকে বেদি থেকে তুলে বাড়ির দিকে রওনা দিলাম। নিঝুম জ্যোৎস্নায় খা খা করছে চারদিক। দমকা হাওয়ায় মাথার ওপর এক ধরনের ঝিরঝিরে ভৌতিক শব্দ করছে বার্চের পাতা। এছাড়া বাড়ি ফেরার পথে আর কোনো রকম শব্দ বা কোনো জীবন্ত প্রাণী চোখে পড়ল না। লুসির জন্যে মনটা খারাপ হয়ে গেল আমার। পথ চলতে চলতেই স্থির করলাম লুসি নিজে থেকে না বললে ওর এই নিশীথ অভিসারের কথা কাউকে বলবো না, এমনকি ওর মাকেও না। আর চাঁদের আলোয় গির্জার ওই প্রাচীন বেদির কাছে যে ঘটনাটা ঘটল তা তো কাউকে বলাই যাবে না, কারণ বললে বিশ্বাস তো করবেই না কেউ, উল্টে পাগল ঠাওরাবে আমাকে। ঘরে ফিরে এসে বিছানায় শুয়ে দিলাম লুসিকে। সাথে সাথেই ঘুমিয়ে পড়ল ও। আমার কিন্তু সহজে ঘুম এলো না। পূব দিকের জানালাটার দিকে চেয়ে চেয়ে একটু আগে দেখা ঘটনাগুলোর কথা ভাবতে লাগলাম আমি। হঠাৎ মনে হলো কেমন যেন ফ্যাকাশে হয়ে আসছে চাঁদের আলো। বুঝলাম ভোর হয়ে গেছে। 12 আগস্ট। সকাল থেকেই দিনটা আজ ভারী সুন্দর। ভোরের দিকে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল লুসি। শিশির ভেজা ফুলের পাপড়ির মতো চোখ মেলল এক সময়। সারা মুখে রাত্রি জাগরণের চিহ্ন মাত্র নেই। অন্যান্য দিনের চাইতে আজ ওকে বেশি সুন্দর মনে হচ্ছে। অস্থিরতাও যেন কমে গেছে একটু। ওর গলার কাছে চোখ পড়তেই দেখলাম একপাশে কণ্ঠনালীর খুব কাছে সূচ ফোটানোর মতো ছোট ছোট দুটো ক্ষতচিহ্ন। ধবধবে সাদা রাতের পোশাকেও দু একটা ফোঁটা রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। কেমন করে আঘাত পেল লুসি জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলতে পারল না ও। নাস্তা সেরে দুজনেই মালগ্রেভ উডের দিকে বেড়াতে বেরোলাম। সারাটা সকাল আর দুপুর মালগ্রেভ উডের আশেপাশে কাটিয়ে বিকেলের দিকে ঘরে ফিরে এলাম। কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার। সন্ধ্যায় ক্যাসিনো টেরাসে গিয়ে উপভোগ করলাম ম্যাকেঞ্জির অনন্য সঙ্গীতা অনুষ্ঠান। ওখান থেকে ফিরে একটু সকাল সকালই খেয়ে দিয়ে বেডরুমে এসে ঢুকলাম দুজনেই। লুসি তখন কাপড় বদলাতে ব্যস্ত। ওর অলক্ষ্যে ভেতর থেকে দরজায় তালা আটকে দিয়ে চাবিটা রেখে দিলাম নিজের কাছে। মাঝরাতে একটা অস্পষ্ট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলতেই দেখলাম ঘর অন্ধকার। পরিষ্কার মনে আছে বাতি জ্বালিয়ে রেখেই বিছানায় শুতে গিয়েছিলাম। তাহলে বাতিটা নেভালো কে? লুসি? টের পেলাম কে যেন দরজা খোলার চেষ্টা করেছে, কিন্তু তালা মারা থাকায় খুলতে পারছে না। সেদিকে তাকিয়ে সাদা রাত্রিবাস পরা লুসির অবয়ব আবছা ভাবে চোখে পড়ল। উঠে গিয়ে ওকে জোর করে দরজার কাছ থেকে এনে বিছানায় শুয়ে দিলাম। প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল লুসি। একটু পরেই আবার উঠে গিয়ে দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করলো সে, কিন্তু দরজায় তালা দেয়া থাকায় এবারও বেরোতে পারল না। সারা রাতে দুইবার ঘুমের ব্যাঘাত ঘটায় ভোরের দিকে ঢলে পড়লাম দুজনেই। ঘুম ভাঙতে দেখলাম জানালা দিয়ে ঘরে এসে পড়েছে সকালের মিষ্টি রোদ। 13 আগস্ট।
নির্বিঘ্নভাবেই কেটে গেল আরও একটা দিন। আজও শোবার আগে দরজায় তালা মেরে চাবিটা নিজের কাছে রেখে দিলাম। মাঝরাতে অকারণেই হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখলাম বিছানায় সোজা হয়ে উঠে বসে জানালার দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে লুসি। একটু অবাক হয়ে ওর দৃষ্টি অনুসরণ করে খোলা জানালার দিকে চাইলাম। কিছু চোখে পড়ল না। বিছানা থেকে উঠে ভালো করে দেখার জন্যে জানালার কাছে এসে দাঁড়ালাম। রূপালী জ্যোৎস্নায় আকাশ আর পৃথিবীটাকে কেমন যেন রহস্যঘন এক নিস্তব্ধ নতুন জগৎ বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় দেখলাম ওটাকে। আমার ঠিক মাথার ওপরের আকাশে পাক খেতে খেতে উড়ছে একটা প্রকাণ্ড বাদুড়। সাঁ করে হঠাৎ আমার দুহাত দূরে চলে এলো বাদুড়টা। এত কাছে থেকে ওর জ্বলজ্বলে লাল অদ্ভুত চোখ দুটো দেখে কেন যেন ভয় ভয় করতে লাগলো। আরো বার দুয়েক আমার কাছাকাছি উড়ে এলো বাদুড়টা। মনে হলো জানালা দিয়ে ঘরে ঢুকতে চাইছে ওটা, কিন্তু আমার জন্যে পারছে না। আরো কয়েকবার পাক খেয়ে ঘুরে বেরিয়ে গির্জার দিকে গেল বাদুড়টা। তারপর গির্জার চূড়া পেরিয়ে সোজা চলে গেল সাগরের দিকে। বাদুড়টা চলে যেতেই বিছানায় লুটিয়ে পড়ে গভীর ঘুমে অচেতন হয়ে গেল লুসি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো আমার কাছে। 14 আগস্ট বিকেলে ওয়েস্ট পিয়ের থেকে বেরিয়ে ফেরার পথে সেই বেদিটার ওপর বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। উঁচু নিচু পাহাড়ি পথে হেঁটে হেঁটে পা ব্যথা করছিল। হালকা সাদা মেঘগুলোকে রক্তের রঙে রাঙিয়ে দিয়ে পশ্চিম আকাশে এখন অস্ত যাচ্ছে সূর্য। মুগ্ধ বিস্ময়ে চেয়ে চেয়ে তাই দেখছিলাম। পাশে বসা লুসির হঠাৎ দীর্ঘশ্বাসের শব্দে চমকে উঠে ওর দিকে ফিরে চেয়ে দেখলাম হুইটবি গির্জার চূড়ার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে সে। গির্জার চূড়ার কাছটায় ছোট্ট জানালার রঙিন কাচে অস্তগামী সূর্যের লাল আভা পড়ে এক অপূর্ব বর্ণালীর সৃষ্টি করেছে। আমি লুসির দিকে চাইতেই সেই রঙিন কাচের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বলল সে, ঠিক ওর চোখ দুটোর মতন রঙিন আর জ্বলজ্বলে। ঠিক বুঝতে পারলাম না লুসির কথা। কার চোখের কথা বলছে সে? অকারণেই তরুণ অস্বস্তি বোধ করতে থাকলাম। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলাম। ঘরে ফিরেই মাথা ধরেছে বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল লুসি। আমি চলে এলাম বাগানে। এই সন্ধ্যাবেলায় ঘুম আসবে না আমার। তাছাড়া মন জুড়ে ভিড় করে আছে নানান রকম চিন্তা। এগিয়ে গিয়ে কোণের দিকে একটা বেঞ্চিতে বসে জনাথনের কথা ভাবতে লাগলাম। ততক্ষণ সেখানে বসে বসে ভেবেছি জানি না। চমক ভাঙল যখন মাথার ওপর উঠে এসেছে চাঁদ। হলুদ জ্যোৎস্নার ঢল নেমেছে সারাটা বাগানে। লুসিকে একলা ঘরে ফেলে এসেছি কথাটা মনে হতেই লাফ দিয়ে উঠে ওর ঘরের দিকে ছুটলাম। দূর থেকেই দেখলাম জানালার সামনে চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লুসি। ওর সামনে কালো মতো একটা কি যেন বসে আছে। ধক করে উঠল হৃৎপিণ্ডটা। থমকে দাঁড়িয়ে পড়তে গিয়েও দাঁড়ালাম না। পা টিপে টিপে এগিয়ে চললাম। ওই কালো মতো জিনিসটা কি? দেখতেই হবে আমাকে। 2 গজের ভেতরে চলে যাবার পরেও আমার উপস্থিতি টের পেল না লুসি, কিন্তু নড়ে উঠল কালো জিনিসটা। এবার বুঝলাম আমার অচেনা কালো রঙের একটা বিশাল পাখি ওটা। চেঁচিয়ে ডাকলাম লুসিকে। কোনো রকম সাড়া দিল না লুসি, কিন্তু তরিতা হাতের মতো লাফ দিয়ে উঠল পাখিটা। পর মুহূর্তে ডানা মেলে ভেসে গেল বাতাসে। স্তম্ভিত হয়ে দেখলাম পাখিটা একটা বাদুড়। চিরদিন জেনে এসেছি মাথা নিচু করে নিচের দিকে ঝুলে থাকে বাদুড়েরা, কিন্তু আজ নিজের চোখে আর সব সাধারণ পাখিদের মতো জানালার চৌকাঠে বসে থাকতে দেখলাম একটা বাদুড়কে। আসলে বাদুড় কিনা ওটা যথেষ্ট সন্দেহ আছে আমার। বাদুড়টা চলে যেতেই এগিয়ে গিয়ে লুসির কাঁধে হাত রাখলাম। চমকে আমার দিকে ফিরে চাইল সে। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ওর চেহারা। খোলা জানালা দিয়ে হিমেল হাওয়ায় ভর করে হু হু করে করে ঢুকছে হাসনা হেনার মিষ্টি গন্ধ।
সেই গন্ধকে ছাপিয়ে লুসির গা থেকে কেমন যেন একটা বোটকা গন্ধ ছড়াচ্ছে। জীবিত কোনো মানুষের গা থেকে আসতে পারে না ওরকম বোটকা পচা গন্ধ। তাহলে ওই রহস্যময় বাদুড়টাই কি এর কারণ? 17 আগস্ট। কিছু লিখতে পারিনি গত 3 দিন। অবশ্য লেখার মতো মানসিকতাও ছিল না, আজও নেই। তবু জোর করেই লিখতে বসেছি। জনাথনের খবর নেই। এদিকে লুসিও দিন দিন কেমন দুর্বল হয়ে পড়ছে। ওর চিন্তায় লুসির মাও প্রায় শয্যাশায়ী হতে চলছেন। ওদিকে লুসির বিয়ের দিন দ্রুত এগিয়ে আসছে। সব দিকেই কেমন যেন একটা গোল পাকানো ভাব। সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে আমাকে লুসি। যতই দিন যাচ্ছে মরা মানুষের মতো কেমন যেন বিবর্ণ ফ্যাকাশে হয়ে যাচ্ছে ওর গায়ের রং। অথচ কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কাল রাতে জানালার ধারে আবার দেখেছি সেই রহস্যময় বাদুড়টাকে। সেদিনের মতো ঠিক তেমনই ভাবে জানালার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়েছিল লুসি, আর ওর কাছে বসেছিল বাদুড়টা। আমার সাড়া পেয়েই আকাশে উড়ে যায় ওটা। জানালার কাছ থেকে ধরে এনে বিছানায় শুয়ে দিয়েছিলাম লুসিকে। শোয়ানোর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল লুসি। কম্বলটা ওর গায়ে টেনে দিতে গিয়েই ওর গলার পুরনো ক্ষতটার ওপর চোখ পড়ল আমার। ঘাটা তো শুকায়নি, বরং বেড়েছে। ডাক্তার না দেখালে আর চলছে না। 18 আগস্ট। অকারণেই সকাল থেকে মনটা ভালো লাগছে আজ। লুসিকেও অনেকটা সুস্থ মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে গিয়ে গির্জার সেই বেদিটায় বসে একটানা বকবক করে চললাম দুজনে। গত কয়েক রাতে ওর আশ্চর্য ব্যবহারের কথা জিজ্ঞেস করলাম লুসিকে। প্রথমে সে ভালো মতো স্মরণ করতে পারল না কিছু। খুঁচিয়ে খুঁচিয়ে আরো প্রশ্ন করতেই বলল, ঠিক বলতে পারবো না মিনা, তবে মনে হয় স্বপ্ন ওগুলো। সবকিছুই স্পষ্ট, অথচ কেমন যেন দুর্বোধ্য। সারাক্ষণ খালি মনে হয় এই বেদিটায় এসে বসি, কিন্তু কেন বলতে পারবো না। সবসময় একটা অজানা ভয় ভর করে থাকে আমাকে, অথচ কিসের ভয় বোঝাতে পারবো না। রাতের বেলা হঠাৎ করেই ঘুম ভেঙে জেগে উঠে বসি বিছানায়। আশ্চর্য, হাজার হাজার নেকড়ের হিংস্র গর্জন শুনতে পাই তখন। চোখের সামনে ভেসে ওঠে এক জোড়া লাল টকটকে উজ্জ্বল চোখ। সেদিন সূর্যাস্তের সময় গির্জার রঙিন কাঁচগুলো যেমন দেখাচ্ছিল, ঠিক তেমনি প্রচণ্ড আকর্ষণে কাছে টানতে থাকে আমায় ওই চোখ দুটো। ওই চোখ দুটোর ডাকে সাড়া দিয়ে তন্দ্রাচ্ছন্নের মতো টলতে টলতে এগিয়ে যাই। তারপর আর কিছু মনে থাকে না। হঠাৎই তীব্র নাড়া খেয়ে ঘোর কেটে যায়। দেখি পাশে দাঁড়িয়ে আছিস তুই। মনটা গভীর চিন্তায় ছেয়ে গেলেও ও কিছু না বলে লুসিকে সান্ত্বনা দিলাম আমি। একটু পরে খুশি মনেই বাড়ি ফিরে এলাম দুজনে। আমাদের দুজনকে হাসতে দেখে খুশি হয়ে উঠলেন লুসির মাও। বহুদিন পর সন্ধ্যাটা চমৎকার ভাবে কাটলো আজ। 19 আগস্ট। দারুণ খুশিতে লাফাতে ইচ্ছে করছে আজ। কারণ একটু আগে জনাথনের খবর পেয়েছি। যা ভেবেছিলাম তাই। অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিল সে। বুদাপেস্টের সেন্ট জোসেফ হাসপাতালের সিস্টার আগাথার লেখা চিঠিটা ঠিকানা পাল্টে লুসিদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন মিস্টার হকিন্স। প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে নাকি গত 6 সপ্তাহ ধরেই হাসপাতালে পড়ে আছে জনাথন। এখন অবশ্য অনেকটা সুস্থ হয়ে উঠেছে। শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেতে যাচ্ছে সে। ছাড়া পাবার পর নাকি সব সময় কাউকে না কাউকে তার সঙ্গে সঙ্গে থাকতে হবে। বিন্দুমাত্র দ্বিধা না করে জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নিয়েছি। পোশাকটা শুধু পাল্টানো বাকি আছে। এখান থেকে সোজা যাব লন্ডনে, সেখান থেকে বুদাপেস্ট। জনাথন, আমার জনাথন, ওকে চোখে না দেখা পর্যন্ত কিছুতেই স্বস্তি পাবো না এখন। ভবিষ্যতে কাজে লাগতে পারে, তাই ডায়েরির পাতায় সেটে রাখার আগে আর একবার পড়লাম চিঠিটা। সেন্ট জোসেফ হাসপাতাল, বুদাপেস্ট, 12 আগস্ট। ডিয়ার ম্যাডাম, মিস্টার জনাথন হারকারের ইচ্ছা অনুসারেই জানাচ্ছি আপনাকে।
প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে গত মাস দেড়েক ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি। সেন্ট জোসেফ এবং মেরি মায়ের কৃপায় এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি, কিন্তু শরীর এত দুর্বল যে নিজ হাতে চিঠি লিখেও আপনাকে জানাতে পারছেন না। অহেতুক বিলম্বের জন্যে মিস্টার হারকার ক্ষমা প্রার্থী এবং ভারপ্রাপ্ত কাজ বেশ সুষ্ঠুভাবেই পালন করেছেন তিনি। এ কথা আগেই চিঠি লিখে এক্সিটারের মিস্টার হকিন্সকে জানিয়েছি আমি। মিস্টার হারকারের এই দুঃসময়ে আপনার সহচর্য বিশেষভাবে কামনা করছেন উনি। অনেক আগেই আমরা আপনার সাথে যোগাযোগ করতাম, কিন্তু মিস্টার হারকারের স্মৃতিশক্তি ফিরে না আসা পর্যন্ত আপনার ঠিকানা আমরা জানতে পারিনি। অবশ্য জানা সম্ভব ছিল না, যদিও সম্ভাব্য সব রকম চেষ্টাই আমরা করেছি। আশা করছি পত্র পাওয়া মাত্র এখানে চলে আসবেন আপনি। মিস্টার হারকারের রোগমুক্তি এবং আপনার শুভগমন কামনা করে শেষ করছি। প্রীতি ও শুভেচ্ছান্তে সিস্টার আগাথা। হুইটবির স্যামুয়েল এফ বিলিংটন অ্যান্ড সলিসিটরসের লেখা একটা চিঠি পায় লন্ডনের মেসার্স কার্টার, প্যাটারসন অ্যান্ড কোং। চিঠিটা এইরকম: 17 আগস্ট। ডিয়ার স্যার, গ্রেট নর্দার্ন রেলওয়ে কর্তৃক প্রেরিত মালপত্রের চালান দয়া করে গ্রহণ করুন। মক্কেলের ইচ্ছা অনুসারে কিংস ক্রস রেল স্টেশন থেকে কাঠের বাক্সগুলো ছাড়িয়ে নিয়ে পারফ্লিটের কাছে কারফ্যাক্সে পৌঁছে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ওখানকার প্রাচীন গির্জা সংলগ্ন বাড়িটা খালি পড়ে আছে এখন। চালানের সঙ্গে বাড়ির 2টো চাবির একটা পাঠালাম। পারিশ্রমিক বাবদ 10 পাউন্ডের চেকের প্রাপ্তি স্বীকার করে চিঠির জবাব দেবেন। আপনাদের বিশ্বস্ত স্যামুয়েল এফ বিলিংটন অ্যান্ড কোং। চিঠি পাওয়ার পরপরই জবাব পাঠালেন মেসার্স কার্টার, প্যাটারসন অ্যান্ড কোং। 21 আগস্ট। ডিয়ার স্যার, নির্দেশ মোতাবেক আপনার মক্কেলের 50টা কাঠের বাক্স যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের পারিশ্রমিক রেখে 10 পাউন্ডের চেক থেকে উদ্ধৃত 1 পাউন্ড 17 শিলিং 9 পেন্স ফেরত পাঠালাম। আপনাদের বিশ্বস্ত কার্টার, প্যাটারসন অ্যান্ড কোং। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে। 19 আগস্ট। গত রাত থেকে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে রেনফিল্ডের মধ্যে। রাত 8টার পর থেকেই ভীষণ উত্তেজিত হয়ে ওঠে সে। কুকুরের মতো গন্ধ শুকে বেড়াতে থাকে চারদিকে। ওর এই আচরণে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তখনকার হাসপাতালে ডিউটিরত নার্স। রেনফিল্ডের সাথে কথা বলার চেষ্টা করে সে। এমনিতে নার্সদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না রেনফিল্ড, কিন্তু গতরাতে ডিউটিরত নার্সের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছে সে। তার দুর্ব্যবহার গায়ে না মেখে বারবার প্রশ্ন করে গেছে নার্স। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলেছে রেনফিল্ড, দেখো, তোমার সাথে অযথা বকবক করবার এখন সময় নেই আমার। দেখছো না, স্বয়ং প্রভু এসে দাঁড়িয়েছেন আমার সামনে। এর পরপরই আমাকে এসে খবর দিল নার্স। 9টা নাগাদ রেনফিল্ডকে দেখতে গেলাম আমি। পাত্তাই দিল না আমাকে সে। আমিও ওকে না খুঁচিয়ে চুপচাপ ওর ভাবগতিক লক্ষ্য করতে থাকলাম। আমি যাবার পরও প্রায় আধ ঘন্টা পর্যন্ত অস্বাভাবিক উত্তেজিত ভাবটা ছিল রেনফিল্ডের মধ্যে। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসতে থাকে সে। আলতোভাবে মাথাটা এদিক ওদিক দোলাতে দোলাতে বিছানার কাছে গিয়ে শান্তভাবে বিছানার এক প্রান্তে বসে পড়ে বোবা দৃষ্টি মেলে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকলো রেনফিল্ড। কোনো কিছুর গতিবিধি লক্ষ্য করছে যেন সে। ওর সাথে আলাপ জমাবার চেষ্টা করলাম, অবশ্য ওর প্রিয় পশু পাখি পোকামাকড় দিয়েই। কিন্তু ক্ষেপে উঠে বলল রেনফিল্ড, বাজে বকবেন না ডাক্তার, এখন ওসব কথা শুনতে চাই না আমি। বলছো কি রেনফিল্ড? অবাক হবার ভান করে বললাম। এরই মাঝে মাকড়সা আর চড়ুইগুলোর কথা বেমালুম ভুলে গেলে? ওদের জন্য এখন আমার কিছুই করার নেই।
বিন্দুমাত্র দ্বিধা না করে জবাব দিল রেনফিল্ড। একটু মুচকি হেসে আবার বলল, আসলে ব্যাপারটা কি জানেন? কনে বিয়ের আসরে না পৌঁছানো পর্যন্ত হাসি আনন্দে উচ্ছল হয়ে থাকে তার সখীরা, কিন্তু কনে পৌঁছামাত্র বিষাদে ভরে যায় তার মন। রেনফিল্ডের এ হেয়ালিপূর্ণ কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না। এখন আর ওর কাছ থেকে কোনো সঠিক জবাব পাওয়া যাবে না বুঝতে পেরে নার্সকে ওর প্রতি কড়া নজর রাখতে বলে ফিরে এলাম আমি। কেন জানি বড় ক্লান্ত, বড় বিষণ্ণ লাগছে আজ লুসি। বারবার মনে পড়ছে তোমার কথা। বুঝতে পারছি ঘুম না এলে আজও মরফিয়া নিতে হবে। অবশ্য তোমার কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর রোজ রাতেই মরফিয়া নিতে হয়, না হলে দু চোখের পাতা এক করতে পারি না সারা রাত। কিন্তু আমি ডাক্তার, আমি জানি এটা অত্যন্ত বাজে অভ্যাস। ভাবছি আজ আর কিছুতেই নেব না ওটা। তাতে যদি ঘুম না আসে, না আসুক। বিছানায় শুয়ে গড়াগড়ি করতে করতে দীর্ঘ বিনিদ্র প্রহরগুলো কেটে যেতে থাকলো, যেন এক এক যুগ পর পর ঘন্টা বাজিয়ে সময় ঘোষণা করছে দেয়াল ঘড়িটা। এভাবেই রাত 1টা বাজলো, তারপর 2টো। এই সময় এসে খবর দিল নাইট গার্ড, রেনফিল্ড পালিয়েছে। এক লাফে বিছানা থেকে উঠে রেনফিল্ডের ওয়ার্ডের দিকে ছুটলাম। আমার জন্যেই অস্থিরভাবে অপেক্ষা করছিল নার্স। ওকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? কি করে পালালো রেনফিল্ড? মাত্র 10 মিনিট আগেও তার বিছানায় শুয়ে থাকতে দেখেছি রেনফিল্ডকে, স্যার। হঠাৎ একটা সন্দেহজনক শব্দ কানে যেতেই সেদিকে তাকিয়ে দেখে নাইট গার্ড। জানালার গরাদ বাঁকিয়ে সে পথে বেরিয়ে যাচ্ছেন রেনফিল্ড। একটু থেমে বলল নার্স, সাথে সাথে আমাকে এসে খবর দিল গার্ড। বিন্দুমাত্র সময় নষ্ট না করে ছুট লাগালাম রেনফিল্ড যেদিকে গেছে সেদিকে। বাঁদিক ঘুরে বাগানের মধ্যে ঢুকে সারি সারি গাছের মাঝখান দিয়ে ছুট লাগালো রেনফিল্ড। প্রাণপণে অনুসরণ করে চললাম ওকে। ছুটতে ছুটতে একসময় হাসপাতাল আর কারফাক্সের বাড়িটার মাঝখানে পাঁচিলের কাছে এসে মুহূর্তের জন্যে থমকে দাঁড়ালো রেনফিল্ড। তারপর দেয়াল বেয়ে উঠে লাফিয়ে পড়ল ওপাশে। ফিরে এসে 4-5 জন লোক নিয়ে নাইট গার্ডকে আমাকে অনুসরণ করতে বলেই আবার ছুটলাম। কোনো মতে সেই পাঁচিলটা ডিঙিয়ে ওপারে গিয়ে দেখলাম ধীর পায়ে কারফাক্সের বাড়িটার দিকে এগোচ্ছে রেনফিল্ড। ওর অজান্তে আমিও অনুসরণ করে চললাম তাকে। পরিত্যক্ত জীর্ণ বিশাল বাড়িটার শেষ প্রান্তের পুরনো গির্জাটার সামনে এসে থমকে দাঁড়ালো রেনফিল্ড, তার সাথে আমিও। আরাধনার ভঙ্গিতে গির্জার বিশাল এক কাঠের দরজার কাছে গিয়ে দরজার গায়ে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে ভেতরের কার সাথে যেন কথা বলছে রেনফিল্ড। একটু দূরে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করতে লাগলাম আমি। ভক্তি ভরে মন্ত্রোচ্চারণের মতো ভরাট গলায় বলে চলছে রেনফিল্ড, প্রভু, তোমার আদেশ পেয়ে এখানে এসেছি আমি। আমার এ দিনহীন কৃতদাসকে কৃতার্থ করো। দীর্ঘ দিন ধরে তোমারই সাধনা করেছি আমি। আজ ডেকেছই যদি পায়ে ঠেলে দিও না। তোমার করুণা ভিক্ষা চাইছি। শুধু তোমার করুণা পেলেই বর্তে যাব আমি। এতক্ষণে লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেছে নাইট গার্ড। আমার নির্দেশে দুদিক থেকে গিয়ে রেনফিল্ডকে চেপে ধরল ওরা। কিন্তু ক্রুদ্ধ সিংহের মতো গা ঝাড়া দিয়ে ওদের সব কজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল রেনফিল্ড। ওর মতো স্বাস্থ্যের একজন লোক এত শক্তি কোথায় পেল বুঝতে পারলাম না। কিন্তু কোথায় এখনো? অধৈর্য হয়ে প্রায় চেঁচিয়ে উঠলাম। হাতে পায়ে শেকল দিয়ে বেঁধে হাসপাতালের ওদিককার একটা কয়েদখানায় আটকে রেখেছি। আঙ্গুল তুলে ঘরটা আমাকে দেখিয়ে দিল নার্স। তারপর আবার বলল, ওকে বেঁধে নিয়ে আসার সময়ও প্রভু আমাকে ক্ষমা করো, করুণা করো। যতদিন না তোমার সময় হয় ধৈর্য ধরে অপেক্ষা করব আমি। বলতে বলতে এসেছে রেনফিল্ড। নিনা হারকারের ডায়েরি থেকে। বুদাপেস্ট, 24 আগস্ট। হামবুর্গ পর্যন্ত জলপথে এসে ট্রেন ধরে শেষ পর্যন্ত
ভালোই ভালোই বুদাপেস্টে এসে পৌঁছেছি। বুদাপেস্ট হাসপাতালে পৌঁছে জনাথনের অবস্থা দেখে দু চোখ ফেটে পানি বেরিয়ে এসেছে আমার। সাংঘাতিক রোগা হয়ে গেছে জনাথন। শুধু ওর অপূর্ব সুন্দর চোখ দুটো আমার চেনা না থাকলে চিনতেই পারতাম না ওকে। ওর শরীর আর আমার মনের ওপর দিয়ে যে প্রচণ্ড ঝড় বয়ে গেছে তা দেখলেই অনুমান করা যায়। অতীতের কোনো কিছুই এখন স্পষ্ট স্মরণ করতে পারছে না সে। অভিজ্ঞ ডাক্তারদের মতে এখন থেকে জোর করে কিছু ভাবনার চেষ্টা করলে ওর মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। হাসপাতালের নার্স সিস্টার আগাথাকে জনাথনের মানসিক আঘাতের কারণ যতবার জিজ্ঞেস করেছি ততবারই বুকে ক্রুশচোখে চোখ বড় বড় করে বলেছেন, কোনো কিছুর বিনিময়েই তা বলা তার পক্ষে সম্ভব নয়। সিস্টার আগাথার মতো মিষ্টি স্বভাবের মহিলার এ আচরণ যথেষ্ট বিস্ময়ের উদ্রেক করে। একসময় একলা পেয়ে ওর এ অবস্থার কারণ জিজ্ঞেস করলে একটা ছোট্ট খাতা আমার হাতে তুলে দিয়ে ম্লান কণ্ঠে বলল জনাথন, মিনা, এটা পড়ে দেখো। অনেক অবিশ্বাস্য অদ্ভুত ঘটনা জানতে পারবে, কিন্তু পরে আর সবার মতো তুমিও ভুল বুঝো না আমাকে। ইচ্ছে করে ওই ভয়ঙ্কর 3 ডাইনির সাথে প্রেম করিনি আমি, করেছি শুধু প্রাণের দায়ে। না হলে আমার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়ে আমাকে ছিবড়ে বানিয়ে নেকড়েদের মুখে ছেড়ে দিত পিশাচ কাউন্ট ড্রাকুলা। জনাথনের হাত থেকে ছোট্ট খাতাটা নিয়ে সেখানে বসেই পড়তে শুরু করলাম। পড়তে পড়তে নিজের অজান্তেই শিউরে উঠতে থাকলাম। পড়া শেষ হলে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে জিজ্ঞেস করলাম, কিন্তু জনাথন, কাউন্ট ড্রাকুলা তোমাকে দিয়ে কি করিয়ে নিতে চেয়েছিল? চেয়েছিল নয়, মিনা, বলো করিয়ে নিয়েছে। ওর আকাঙ্ক্ষিত ইংল্যান্ডের সবকটা বাড়ি দালালি করে আমি ওকে কিনে দিয়েছি। ঈশ্বরই জানেন কোন ভয়ঙ্কর উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে ওই পুরনো পোড়া বাড়িগুলো কিনেছে শয়তানটা। কথাগুলো বলে জিরিয়ে নেবার জন্যে একটু থামলো জনাথন। তারপর হঠাৎ আমার হাত দুটো ধরে বলল, মিনা, আমি আর দেরি করতে চাই না। চলো তাড়াতাড়ি আমরা আমাদের বিয়েটা সেরে ফেলি। জনাথনের কথায় বেশ কয়েক সেকেন্ড কোনো জবাব দিতে পারলাম না। তারপর ধীরে ধীরে উবু হয়ে চুমু খেলাম ওর রক্তশূন্য শুকনো খসখসে ঠোঁটে। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 20 আগস্ট। দিন দিন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে রেনফিল্ডের কেসটা। সেদিনের সেই ঘটনার পর থেকে প্রায় সপ্তাহখানেক পরে তখন সাংঘাতিক ক্ষিপ্ত হয়ে উঠে অসহ্য চেঁচামেচি জুড়ে দিত সে। কিন্তু তারপর গত পূর্ণিমার রাত থেকে হঠাৎ করেই একেবারে চুপ হয়ে গেছে সে। শুধু মাঝে মাঝে আপন মনেই বিড়বিড় করে, আর চেঁচাবো না আমি প্রভু, এখন থেকে তোমার নির্দেশের অপেক্ষায় করব। তাতে যদি আমাকে আজীবন অপেক্ষা করতে হয় তাও সই। রেনফিল্ডের এই হঠাৎ শান্ত হয়ে যাওয়ার খবর শুনে সেদিন তাকে দেখতে গেলাম। আচ্ছন্ন ভাবটা ওর চেহারা থেকে সম্পূর্ণ মুছে গেছে। তার পরিবর্তে সেখান থেকে ফুটে উঠেছে প্রসন্ন উজ্জ্বলতা। ওর এই অবস্থা দেখে খুশি হলাম। ভাবলাম বোধহয় সেরে যাচ্ছে ওর পাগলামি। নার্সকে ডেকে ওর পায়ের শেকল খুলে দিতে বললাম। আমার কথা শুনে রীতিমতো আশ্চর্য হলো নার্স, কিন্তু বিনা প্রতিবাদে আদেশ পালন করলো। শেকল খোলা হলে শান্ত ধীর পায়ে আমার কাছে এগিয়ে এলো রেনফিল্ড। নার্সের বিস্মিত মুখের দিকে ইঙ্গিত করে মৃদু হেসে বলল, ও ভেবেছে বাঁধন খুলে দিলেই পালাবো আমি। বেটা বুদ্ধু কথাকার। রেনফিল্ডের মতো বদ্ধ পাগল চেহারা দেখে লোকের মনের কথা বলে দিতে পারে ভেবে অবাক লাগলো। প্রসঙ্গ বদলাতে চেষ্টা করে বললাম, রেনফিল্ড, বেড়াল চেয়েছিলে না তুমি? ভেবে দেখলাম আসলেই একটা বেড়াল তোমাকে দেয়া দরকার। তাও ওটা কি আজই চাও নাকি? আগের মতো মৃদু হেসেই জবাব দিল রেনফিল্ড, না ডাক্তার, বেড়ালের আর প্রয়োজন নেই আমার। এখন অনেক ঊর্ধ্বে উঠে গেছি আমি। ওসব সামান্য ব্যাপার নিয়ে ভাবার চেয়ে ধৈর্য ধরে শুধু অপেক্ষা করব এখন আমি।
কিসের অপেক্ষা করবে রেনফিল্ড? ভাবলাম এটাও ওর এক ধরনের পাগলামি। আর কথা না বলে নিজের কামরায় ফিরে এলাম। দিন দুয়েক আর কোনো খবর নেই। তারপর দিন সকালে ছুটতে ছুটতে এলো নার্স। আবার পাগলামি শুরু করেছে রেনফিল্ড। এবার আগের চেয়েও ক্ষেপে গেছে। জ্ঞান না হারানো পর্যন্ত একটানা চেঁচিয়ে লাফিয়ে হাসপাতালের কামরায় তুফান তুলে রাখে সে। পরপর 3 দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ওর এই আকস্মিক মানসিক পরিবর্তনের কোনো কারণ খুঁজে পেলাম না। ক্ষণে ক্ষণে এই রূপ বদলানোর পেছনে কি কোনো ভয়ঙ্কর অশুভ অদৃশ্য শক্তির হাত আছে? ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলাম। রেনফিল্ডের সাথে একটু অভিনয় করতে হবে। ওকে পালানোর সুযোগ করে দিতে হবে। তারপর আড়ালে থেকে লক্ষ্য রাখতে হবে ও কোথায় যায়, কি করে। 23 আগস্ট। কিন্তু আমাকে অবাক করে দিয়ে পালানোর সব রকমের সুযোগ পেয়েও পালালো না রেনফিল্ড। অথচ হাসপাতাল কক্ষে থেকে থেকে তার উপদ্রব বেড়েই চলল। খোলা দরজা দিয়ে হঠাৎ করেই ধা করে বেরিয়ে এসে ডিউটিরত নার্সকে আক্রমণ করে বসে সে। ওর এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার ওকে জানালা বন্ধ করে কয়েদ করে রাখা আদেশ দিলাম। এবং তারপরেই আরেক অবাক কাণ্ড করে বসল সে। অপ্রত্যাশিত ঘটনাও কখনো কখনো ঘটে। ডিসরেলির এই উক্তি সত্যি প্রমাণিত করে আবার পালালো রেনফিল্ড। এতদিন তাকে পালাবার সমস্ত সুযোগ দেওয়া সত্ত্বেও পালালো না, অথচ এখন জোর করে পালালো। এটাও কি এক ধরনের পাগলামি? নাকি আমরা যে ওকে ইচ্ছে করে পালাবার সুযোগ দিয়ে অনুসরণ করার তালে আছি, এটা আগে থেকেই কোনো রহস্যময় উপায়ে জেনে যায় সে। নার্সের কাছে পরে শুনলাম ঘরের কোণে চুপচাপ তৈরি হয়ে বসেছিল রেনফিল্ড। নার্স ঘরে ঢুকতেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে খোলা দরজা দিয়ে এক ছুটে বেরিয়ে যায় পাগলটা। রেনফিল্ড পালিয়ে যাবার সঙ্গে সঙ্গে এসে আমাকে খবর দিল নাইট গার্ড। এক মুহূর্ত দেরি না করে কয়েকজন লোক নিয়ে রেনফিল্ডকে খুঁজতে বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে কারফাক্সের সেই পুরনো বাড়িটায় গিয়েই পাওয়া গেল ওকে। আগের বারের মতোই গির্জার বিশাল কাঠের দরজায় মুখ চেপে দাঁড়িয়ে আছে রেনফিল্ড। আমাদের দেখেই প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ল সে। দাঁত খিচিয়ে আমাকে আক্রমণ করতে ছুটে আসতেই ওকে ধরে ফেলল আমার লোকেরা। আবার ওর হাতে পায়ে লোহার শেকল পরিয়ে হাসপাতালে রওনা দিলাম। লাফিয়ে চেঁচিয়ে আমাদের কান ঝালাপালা করতে করতে চলল রেনফিল্ড। চলতে চলতেই হঠাৎ যেন কার আঙ্গুলি হেলনে আচমকা থমকে দাঁড়ালো রেনফিল্ড। চেঁচানো বন্ধ হয়ে গেল ওর। অবাক হয়ে ওর দিকে চাইতেই দেখলাম মাথা তুলে স্থির দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে রেনফিল্ড। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম উজ্জ্বল জ্যোৎস্নায় বিশাল একটা বাদুড় পশ্চিম আকাশের দিকে উড়ে চলেছে। রাতের বেলা বাদুড়েরা আকাশে উড়বে, এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু এ বাদুড়টার কাজ কারবার অন্যান্য সাধারণ বাদুড়ের চাইতে সম্পূর্ণ আলাদা। ডানা ঝটপট করার মৃদু শব্দ তুলে একে বেঁকে উড়ে যাচ্ছে না ওটা। অনেক উঁচুতে চিল যেভাবে বাতাসে ডানা মেলে ভেসে থাকে, তেমনি করে নিঃশব্দে উড়ে চলছে বাদুড়টা। আর প্রায় অস্পষ্ট একটা হালকা ধোঁয়ার রেখা দেখা যাচ্ছে পেছনে। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কারো কাছে শুনিনি পর্যন্ত। আস্তে আস্তে পশ্চিম দিগন্তে মিলিয়ে গেল বাদুড়টা। যতক্ষণ দেখা গেল ওটা স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো রেনফিল্ড। আশ্চর্য! তারপর কিন্তু আমাদের সাথে যেতে বিন্দুমাত্র আপত্তি করল না রেনফিল্ড। কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে ওর ওপর, ধারণাটা আরও বদ্ধমূল হলো আমার মনে। চিন্তিতভাবে ফিরে এলাম হাসপাতালে। 31 আগস্ট। আর্থার হোমউডের একটা চিঠি পেল ডাক্তার সেওয়ার্ড। প্রিয় জন, একটা বিশেষ উপকারে আশায় তোর হাসপাতালে এসেছিলাম, কিন্তু বহুক্ষণ অপেক্ষা করেও তোকে না পেয়ে এই চিঠি লিখে রেখে যাচ্ছি। দিন কয়েক ধরে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছে লুসি। দিনকে দিন কেমন যেন দুর্বল আর রোগা হয়ে যাচ্ছে সে। লুসিকে এর কারণ জিজ্ঞেস করে কোনো উত্তর পায়নি। ওর মাও বলতে পারছে না কিছু। অথচ
কিছুতেই ডাক্তার দেখাতে রাজি হচ্ছে না ও। অনেক সাধ্য সাধনা করে শেষ পর্যন্ত রাজি করানো গেছে ওকে, কিন্তু এক শর্তে, তুই ছাড়া আর কোনো ডাক্তারের সাহায্য নেবে না সে। অতএব এবারের মতো লুসিকে বাঁচা। হয়তো লুসির সামনে আসতে সংকোচ বোধ করবি তুই, তোর অবস্থায় হলে আমিও তাই করতাম, কিন্তু অন্তত লুসির দিকে চেয়ে একবার আয়। কাল দুপুর নাগাদ তোর আগমন প্রত্যাশা করতে পারি কি? তোর আর্থার। 1 সেপ্টেম্বর। আর্থারের কাছে আরেকটা ছোট্ট সংবাদ পেল সেওয়ার্ড। প্রিয় জন, বাবার অসুখ সাংঘাতিক রকম বেড়ে গেছে, অতএব এক্ষুনি বাড়ি রওনা হচ্ছি। লুসির ভার রইল তোর ওপর। আর্থার। যথাসময়েই লুসির বাড়িতে এসে পৌঁছলো ডাক্তার সেওয়ার্ড। ভালো মতো ওকে পরীক্ষা করে দেখার পর সেদিনেই আর্থারকে একটা চিঠি লিখে জানালো সে। 1 সেপ্টেম্বর, হুইটবি। আর্থার, যথাসময়ে লুসিদের বাড়ি এসে পৌঁছেছি। লুসিকে বারবার পরীক্ষা করেও ওর শরীরে কোনো রোগের লক্ষণ আমার চোখে পড়েনি, কিন্তু তবু কেন জানি সন্তুষ্ট হতে পারছি না। গতবার ওকে যেমন দেখে গিয়েছিলাম তেমনটি আর নেই এখনো। সন্দেহ হচ্ছে ওর রোগটা শরীরে নয়, মনে। বারবার ওকে প্রশ্ন করে কিছু অদ্ভুত কথা জানতে পারলাম। মাঝে মাঝে শ্বাস নিতে নাকি ভীষণ কষ্ট হয় ওর। ক্লান্তিতে বুজে আসে চোখের পাতা। ঘুমের মাঝে প্রায় দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, কিন্তু কি দেখেছে ঘুম ভাঙার পর তা আর মনে করতে পারে না। ছোটবেলায় নাকি কখনো কখনো নিশীথে পেত ওকে, মাঝখানে বহু দিন ওটা আর হতো না, বলতে গেলে সেরেই গিয়েছিল, কিন্তু গত কিছুদিন ধরে আবার ফিরে এসেছে পুরনো অভ্যাসটা। সব দিক ভেবে স্থির করেছি ওকে সুস্থ করে তোলা আমার একার সাধ্যে কুলাবে না। কাজেই আমার ওস্তাদ প্রফেসর ভ্যান হেলসিংকে খবর পাঠাচ্ছি। জানিসই তো, নানা রকম জটিল ব্যাধি, বিশেষ করে মানসিক রোগ সারাতে আজকের পৃথিবীতে ওর জুড়ি মেলা ভার। অত্যন্ত ব্যস্ত মানুষ প্রফেসর, তার সময়ের অনেক দাম, কিন্তু আমাকে অত্যন্ত স্নেহ করেন উনি। আমি বললে তিনি না আসে পারবেন না, এ বিশ্বাস আছে আমার। কিচ্ছু ভাবিস না তুই, এসে যখন একবার পড়েছি চেষ্টার ত্রুটি রাখবো না। তোর জন। ডাক্তার সেওয়ার্ডের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার জবাব পাঠালেন প্রফেসর আব্রাহাম ভ্যান হেলসিং। 2 সেপ্টেম্বর, আমস্টারডাম। ডিয়ার জন, কয়েক মিনিট আগে তোমার চিঠি পেলাম। চিন্তা করো না, এক্ষুনি হুইটবির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ছি আমি। ক্রিসেন্টের গ্রেট ইস্টার্ন হোটেলে আমার জন্য একটা ঘর ঠিক করে রেখো। আশীর্বাদান্তে, ভ্যান হেলসিং। 3 সেপ্টেম্বর। আর্থারকে আরেকটা চিঠি লিখল সেওয়ার্ড। আর্থার, বলেছিলাম না আমি বললে আসবেনই প্রফেসর ভ্যান হেলসিং। আজ এখানে এসে পৌঁছেছেন তিনি। লুসিকে পরীক্ষাও করেছেন। লুসিকে দেখেই তার মুখ কেমন যেন থমথমে গম্ভীর হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কোনো সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন তিনি। ওকে জিজ্ঞেস করলে শুধু বলছেন, লুসিকে আরো ভালো পরীক্ষা করে না করে কিছু বলতে পারবেন না উনি। তবে আসার কথা। প্রফেসর এখানে আসার সঙ্গে সঙ্গে একটু সুস্থ মনে হচ্ছে লুসিকে। ডাক্তারের সংস্পর্শে এলেই রোগীর রোগ অর্ধেক সেরে যায়। লুসির ব্যবহার বোধহয় তাই প্রমাণ করছে। অযথা দুশ্চিন্তা করবি না। তোর আব্বা এখন কেমন আছেন জানাবি। তোর জন। প্রথমবারের মতো লুসিকে দেখা শেষ করে কিছু জরুরি কাজ সারাতে আমস্টারডামে ফিরে গেছেন প্রফেসর হেলসিং। সেওয়ার্ডকে বলে গেছেন লুসির অবস্থা সম্পর্কে রোজ যেন টেলিগ্রাম করে তাকে জানানো হয়। কর্তব্য কাজে বিন্দুমাত্র গাফিলতি না করে যথারীতি প্রফেসরকে তার বার্তা পাঠিয়েছে সেওয়ার্ড। পাঠানো তার বার্তাগুলো। 4 সেপ্টেম্বর। আজ রোগীর অবস্থা অনেকটা ভালো। 5 সেপ্টেম্বর। অবস্থার আরও উন্নতি হয়েছে। ঘুম স্বাভাবিক, ক্রমশ কেটে যাচ্ছে চেহারার বিবর্ণ ভাবটা। 6 সেপ্টেম্বর। হঠাৎ আজ অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে, এক্ষুনি চলে আসুন।
এই দিনে আর্থারকেও একটা চিঠি লিখল জন। আর্থার, খবর ভালো না। হঠাৎ করে আজ সকাল থেকেই লুসির অবস্থা খারাপের দিকে মোড় নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রফেসর হেলসিংকে আসতে মেসেজ পাঠিয়ে দিয়েছি। তোকে কথাটা না জানালেও পারতাম, কিন্তু আমার মনে হয় অবস্থার চাপ সহ্য করার মতো মানসিক শক্তি তোর আছে। ঠিক করেছি, লুসির ব্যাপারে যাই কিছু করি তোকে না জানিয়ে করব না। হাজার হোক ও তোর ভাবি স্ত্রী। ওর ভালো মন্দের দায়িত্ব আমাদের চেয়ে তোর অনেক বেশি। তোর জন। ডাক্তার জন সেওয়ার্ডের ডায়েরি থেকে 7 সেপ্টেম্বর। ঘরে ঢুকেই আমাকে জিজ্ঞেস করলেন প্রফেসর ভ্যান হেলসিং, লুসির রোগের কথা বিস্তারিত লিখে জানিয়েছ মিস্টার হোমউডকে? না, আপনার জন্য অপেক্ষা করছি। তবে লুসি অসুস্থ এ কথাটা জানিয়েছি ওকে। বেশ করেছ। ওকে বিস্তারিত জানানোর সময় আসেনি এখনো। আসলে ব্যাপারটা কি স্যার? ব্যাপার একটা নিশ্চয় আছে, তবে আগে শিওর হয়ে নিই আমি, তারপর বলবো। এখনই বললে হয় না। আমরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে। প্রফেসরের মুখের দিকে চেয়েই থেমে গেলাম আমি। দেখো, সবকিছু জানারই একটা নির্দিষ্ট সময় থাকে। তার আগে জানাও যেমন উচিত নয়, পরে জেনেও লাভ নেই। অতএব ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে তোমাকে। বুঝলাম। সময় না এলে সারাক্ষণ চাপাচাপি করেও এর বেশি একটা কথা বের করে যাবে না প্রফেসরের মুখ থেকে। অগত্যা আর কথা না বাড়িয়ে চুপ করে থাকলাম। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন প্রফেসর, চলো লুসিকে এবার দেখে আসি। সম্মতি জানিয়ে উঠে পড়লাম। কথা বলতে বলতে লুসিদের বাড়ির দিকে এগিয়ে চললাম। আমার মুখে লুসির রোগের উপসর্গগুলোর বিস্তারিত বিবরণ শুনে গম্ভীর হয়ে গেলেন প্রফেসর। এরপর সারা পথটায় আর একটা কথাও বললেন না তিনি। গভীর চিন্তান্বিত ভাবে পথ চলতে লাগলেন। লুসির ঘরে পা দিয়েই চমকে উঠলাম ওর চেহারা দেখে। গতকালও তো এমন ছিল না ও। বিবর্ণ পাংশুটে মুখ, শুকনো ম্লান দুটো ঠোঁট, ঠেলে বেরিয়ে এসেছে চিবুকের হাড়। ধরন দেখেই বোঝা যাচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। প্রফেসরের দিকে চেয়ে দেখলাম পাথরের মতো কঠিন দেখাচ্ছে ওর মুখ। লোমশ ভ্রু দুটো কুঁচকে লেগে রয়েছে একটার সাথে আরেকটা। নিশ্চল হয়ে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি লুসির রোগজীর্ণ শরীরটার দিকে। কয়েক সেকেন্ড তেমনি ভাবে দাঁড়িয়ে থেকে আমাকে ইশারায় ঘর থেকে বেরিয়ে আসতে বললেন তিনি। বাইরের ঝুল বারান্দাটায় বেরিয়েই নিচু গম্ভীর গলায় আমাকে বললেন, এক্ষুনি এই মুহূর্তে ওকে রক্ত দিতে হবে জন। এখন থেকে যে কোনো মুহূর্তে রক্তের অভাবে মৃত্যু ঘটতে পারে ওর। এত তাড়াতাড়ি তো বাইরে কোথাও থেকে রক্ত জোগাড় করা যাবে না। আমার রক্তের গ্রুপ ওর সাথে মেলে কি না একবার দেখে নিন স্যার। এটা এমন একটা কেস জন, যে এইসব রোগীকে রক্ত দিতে হলে রক্তের গ্রুপ মেলাবার দরকার পড়ে না। যে কোনো গ্রুপের মানুষের রক্ত হলেই হলো। এখন এসো আমার সাথে। যন্ত্রপাতির ব্যাগটা নিচে রেখে এসেছি, চলুন। নিচে নেমেই বুঝলাম কে যেন ড্রয়িং রুমে দরজার কড়া নাড়ছে। এগিয়ে গিয়ে দরজা খুলে দিয়েই চমকে উঠলাম। চেহারায় গভীর উৎকণ্ঠার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে আর্থার। আমাকে দেখেই উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করলো, খবর কি জন? লুসি কেমন আছে? বলেই আমার পেছনে দাঁড়ানো প্রফেসর দিকে চোখ পড়তে বলল, ইনিই বোধহয় প্রফেসর হেলসিং। আমি সম্মতি জানাতেই প্রফেসরের দিকে এগিয়ে গিয়ে ওর একটা হাত চেপে ধরল আর্থার। আহ, বাঁচালেন আমাকে প্রফেসর। আপনি এসে পড়ায় সত্যি নিশ্চিন্ত হচ্ছি আমি। ঠিক সময়ে এসে পড়েছ দেখছি তুমি। ভালোই হলো, বললেন প্রফেসর। কিন্তু মুখ দেখে আমার মনে হলো আর্থারের উপস্থিতিতে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না প্রফেসর। বোধহয় তার কাছে বাধার আশঙ্কা করছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর্থারের উদ্বেগ লক্ষ্য করে বললেন, এ সময়ে তোমার সহযোগিতার দরকার আছে লুসির। কি করতে হবে শুধু আদেশ করুন প্রফেসর। লুসির জন্য শরীরের শেষ রক্তবিন্দুটুকু পর্যন্ত দিতে রাজি আছি আমি। ভেরি গুড।
তবে আপাতত সবটুকু রক্তের দরকার নেই, খানিকটা হলেই চলবে বলে হাসলেন প্রফেসর। প্রফেসরের কথাটা ঠিক বুঝতে পারল না আর্থার। বুঝতে পেরে বললেন প্রফেসর, লুসিকে রক্ত দেয়া প্রয়োজন আর্থার। একটু আগেই জনি রক্ত দিতে তৈরি হয়েছিল, কিন্তু তুমি যখন এসেই পড়েছ। আমি রাজি। এক্ষুনি কি দরকার? এক্ষুনি দরকার। চলো, আর দেরি না করে প্রয়োজনীয় কাজটুকু সেরে ফেলি। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে আর্থারকে সতর্ক করে দিলেন প্রফেসর, সাবধান আর্থার, অযথা হইচই করে লুসির ঘুম ভাঙাবে না। আর যদি নিজেই ও জেগে ওঠে তাহলে উত্তেজিত হয়ে উঠতে পারে, এমন কোনো কথা বলবে না লুসির সাথে। নিশ্চিন্তে থাকতে পারেন আপনি প্রফেসর। গুড। তিনজনই এসে দাঁড়ালাম লুসির ঘরের সামনের ঝোল বারান্দায়। প্রফেসরের নির্দেশে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলো আর্থার। আমরা দুজনে ঘরে ঢুকলাম। ঘুম ভেঙে জেগে উঠেছে তখন লুসি। আমাদেরকে ঘরে ঢুকতে দেখেও তার চেহারায় কোনো ভাবান্তর হলো না। নিরুৎসুক দৃষ্টিতে শুধু আমাদের দিকে চেয়ে থাকলো। ব্যাগ হাতে ধীরে সুস্থে এগিয়ে লুসির বিছানার পাশে বসলেন প্রফেসর। ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করে তাতে ওষুধ ভরে ইনজেক্ট করে দিলেন লুসির শরীরে। কয়েক সেকেন্ড পরই অতি ধীরে চোখের পাতা মুছে ফেলল লুসি। ভারী হয়ে এলো ওর শ্বাস প্রশ্বাস। আবার গভীর ঘুমে ঢলে পড়ল সে। আর্থারকে ডাকতে বললেন আমাকে প্রফেসর। আর্থার ঘরে ঢুকতেই বললেন, কোটটা খুলে ফেলো আর্থার। তারপর আমার দিকে ফিরে বললেন, জন, এসো ওই টেবিলটা ধরে লুসির বিছানার পাশে নিয়ে আসি। টেবিলটা বিছানার পাশে এনে রাখতেই আর্থারকে তাতে শুয়ে পড়ার নির্দেশ দিলেন প্রফেসর। আর্থার নির্দেশ পালন করতেই নিপুণ হাতে রক্ত বিনিময়ের পালা শেষ করলেন তিনি। আর্থারের হাতে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে দেখলাম একটা সরু লিকলিকে কালো রেশমি ফিতে লুসির গলায় ঝুলিয়ে দিচ্ছেন প্রফেসর। ফিতাটায় লকেটের মতো কি একটা বাঁধা। লকেটটা পরিয়ে দেবার সময় লুসির গলায় কাছে কাপড়টা একটু সরিয়েছিলেন প্রফেসর। তখন পরিষ্কার চোখে পড়ল লুসির গলার কাছের ছোট্ট দুটো ক্ষত। লকেটটা ঝোলানো শেষ হবার পরও অনেকক্ষণ চুপ করে বসে রইলেন প্রফেসর, তার সাথে আমরাও। একটু একটু করে লুসির গালের লালিমা আবার ফিরে আসছে। আরও কিছুক্ষণ পর লুসির দিক থেকে দৃষ্টি ফিরিয়ে আর্থারের দিকে চেয়ে বললেন প্রফেসর, লুসিকে আজ নতুন জীবন দিলে আর্থার। এবার পাশের ঘরে গিয়ে খানিকটা বিশ্রাম নিয়ে নাও। জন, ওকে পৌঁছে দিয়ে এসো। কিন্তু বিশ্রাম নিল না আর্থার, কারণ রাতের গাড়িতেই আবার অসুস্থ বাবার কাছে ফিরে যাবে ও। আর্থারকে নিচে পৌঁছে দিয়ে আবার লুসির ঘরে ফিরে এসে দেখলাম তখনও লুসির বিছানার পাশে বসে স্থির দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে আছেন প্রফেসর। আমাকে ঢুকতে দেখেই উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, লুসির গলার ওই দাগগুলো দেখেছো? দেখেছি, তবে আজই প্রথম। হুম। এবং ওই দাগগুলোর জন্যেই আজ রাতে আমস্টারডামে ফিরে যেতে হচ্ছে আমাকে। কয়েকটা বই আর দরকারি জিনিসপত্র আনতে হবে। আমি না আসা পর্যন্ত সারাক্ষণ এ ঘরে থেকে লুসিকে পাহারা দিতে হবে তোমাকে, বিশেষ করে রাতের বেলা। এক আধাজন নার্সের দরকার আছে। আছে, তবে সে কাজটা আপাতত তোমাকেই করতে হবে। তোমাকে সতর্ক করে দিচ্ছি, রাতের বেলা মুহূর্তের জন্যও এ ঘর ছেড়ে কোথাও যাবে না বা ঘুমোবে না। চোখ কান খোলা রাখবে। যতটা সম্ভব তাড়াতাড়ি ফিরে আসবো আমি। এসেই আবার নতুন করে চিকিৎসা শুরু করতে হবে লুসির। আবার নতুন কি করবেন? একটু অবাক হয়েই জানতে চাইলাম। পরে বলবো বলেই ব্যাগটা হাতে নিয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন প্রফেসর। দরজার গোড়ায় পৌঁছাতে হবে আবার ফিরে দাঁড়িয়ে বললেন, লুসিকে তোমার হাতে রেখে গেলাম জন। মনে রেখো, লুসির যদি কিছু ঘটে তাহলে আমার কাছে কৈফিয়ত দিতে হবে তোমাকে। বলেই চলে গেলেন প্রফেসর। 8 সেপ্টেম্বর। সারাটা রাত লুসির পাশে জেগে বসে থাকলাম। দিন রাতের প্রায় সারাক্ষণই ঘুমিয়ে কাটিয়ে দিল লুসি। শুধু সাজের দিকে একবার একটুর জন্য ঘুম ভেঙেছিল ওর। সে সময় পরিচারিকে ডেকে ওকে রাতের পোশাক পরিয়ে দিতে
এবং আমি না ফেরা পর্যন্ত লুসির পাশে থাকতে বলে নিচে নেমে এলাম লুসির মায়ের সাথে দেখা করার জন্যে। ওর সাথে কয়েক মিনিট কথা বলে লুসির অবস্থা জানিয়ে খাবার ঘরে গিয়ে তাড়াহুড়ো করে কিছু খেয়ে নিলাম। লুসির ঘরে ফিরে আসতে আশ্চর্য সুন্দর চোখ দুটো মেলে আমার দিকে চাইল। ওষুধের প্রক্রিয়ায় আবার ঘুমিয়ে পড়তে যাচ্ছে ও। চোখের পাতার সংকোচন দেখেই তা আন্দাজ করা যায়। আমাকে দেখে প্রাণপণে চোখের পাতা খুলে রাখার চেষ্টা করলো ও। মাথাটাকে এপাশ ওপাশ নাড়িয়ে ঘুম তাড়াবার চেষ্টা করলো বার দুয়েক। মৃদু হেসে জিজ্ঞেস করলাম, ঘুমোতে ইচ্ছে করছে না লুসি? না, কেন যেন ভয় ভয় করছে। কিসের ভয়? ঠিক বোঝাতে পারবো না তোমাকে জন। রাতের বেলা, বিশেষ করে গভীর রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখি আমি। আশ্চর্য, তখন ওগুলোকে সত্যি বলে মনে হয়। আরে না, ওসব কিছু না। আসলে দুর্বল হয়ে পড়েছ তো, অল্পতেই ভয় পেয়ে যাও। শরীরে একটু বল ফিরে আসলেই দেখবে দুঃস্বপ্নটা কিচ্ছু থাকবে না। আমার তা মনে হয় না জন। ঠিক আছে ঠিক আছে, এখন ঘুমাও। তোমার পাশে বসেই পাহারা দেব আজ সারা রাত। ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে দেখবে ঠিক তোমার কাছেই বসে আছি আমি। আহ, বাঁচালে জন। বলেই ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছল লুসি। কয়েক সেকেন্ডই ঢলে পড়ল গভীর ঘুমে। তারপর সারা রাতে একবারের জন্যও চোখ মেলেনি লুসি, এমনকি নড়েনি পর্যন্ত। বুঝলাম, সারা রাতে একবারও দুঃস্বপ্ন দেখেনি সে। ভোরবেলা মোরগ ডাকার সঙ্গে সঙ্গে পরিচারিকা এসে ঘরে ঢুকলো। ওর হাতে লুসির ভার দিয়ে বাড়ি ফিরে এলাম। প্রথমেই প্রফেসর এবং আর্থারকে দুটো তার বার্তা পাঠালাম। তারপর গোসল করে খেয়ে দিয়ে কাজে মন দিলাম। কয়েকদিনের জমানো অজস্র কাজ আর নানান টুকিটাকি গোছগাছ করতে করতেই দিনটা কেটে গেল। কয়েকদিন ধরে রেনফিল্ডের খোঁজ নেওয়াও হয় না, তাই বিকেলের দিকে একবার দেখতে গেলাম ওকে। মোটামুটি ভালোই আছে রেনফিল্ড। রাতে খেতে বসে আমস্টারডাম থেকে পাঠানো প্রফেসরের তার বার্তা পেলাম। আজ রাতেও আমাকে লুসির পাশে বসে কাটাতে অনুরোধ করছেন তিনি। রাতের গাড়িতেই রওনা দিচ্ছেন প্রফেসর। আগামীকাল ভোর নাগাদ পৌঁছে যাবেন এখানে। 9 সেপ্টেম্বর। পরপর দুরাত জেগে কাটিয়ে দারুণ ক্লান্তি বোধ করছি আজ। প্রায় টলতে টলতে এসে পৌঁছলাম লুসিদের বাড়িতে। আজ বেশ সুস্থ মনে হচ্ছে লুসিকে। আমার মুখের দিকে চেয়ে উদ্বিগ্ন হলো লুসি। বলল, আজ অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে তোমাকে জন। আজ আর মিছিমিছি আমার পাশে জেগে বসে থেকে কষ্ট করতে হবে না তোমাকে। তার চেয়ে তুমি ঘুমাও, আমি বরং তোমার পাশে জেগে বসে থাকি। ওর কথায় আমার মন থেকে অনেকখানি দুশ্চিন্তা দূর হয়ে গেল। ওর কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিয়ে নিচে নেমে এলাম। খাওয়া দাওয়া শেষ করে পরপর 2 কাপ গরম কফি খেয়ে বেশ চাঙ্গা হয়ে উঠল শরীরটা। আবার ফিরে এলাম লুসির ঘরে। ওর পাশের ঘরটা দেখিয়ে লুসি বলল, ও ঘরে গিয়ে শুয়ে পড়ো তুমি। মাঝখানের দরজাটা খোলাই থাক, দরকার হলে ডাকবো তোমাকে। প্রতিবাদ করলাম না। অবশ্য প্রতিবাদ করার মতো মন বা শরীরের অবস্থাও আমার নেই। সোজা পাশের ঘরে এসে একটা বড় সোফায় গা এলিয়ে দিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই চোখের পাতায় নেমে এলো রাজ্যের ঘুম। 10 সেপ্টেম্বর। ঘুম ভাঙল প্রফেসরের হাতের স্পর্শে। যে কোনো রকম অবস্থায় অবাক না হয়ে নিঃশব্দে জেগে ওঠার অভ্যাস আমার বহুদিনের, সেই প্রথম মেন্টাল হাসপাতালে কাজ করার সময় থেকে। আমাকে চোখ মেলাতে দেখেই উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন প্রফেসর, লুসি, লুসির খবর কি? ভালো। চলো, ওকে দেখে আসি একবার। চলুন। বলে উঠে পড়লাম সোফা থেকে। মাঝখানের দরজার পর্দা সরিয়ে লুসির ঘরে এসে ঢুকলাম। ঘর অন্ধকার। এগিয়ে গিয়ে পর্দাগুলো সরিয়ে জানালার পাল্লা খুলে দিতেই ঘরের মেঝে এসে ছড়িয়ে পড়ল ভোরের সোনালি রোদ। এমন সময় প্রফেসরের অস্ফুট অথচ ক্ষুব্ধ আর্তস্বরে চমকে উঠে ঘুরে দাঁড়ালাম। লুসির দিকে চাইতে ধক করে উঠল হৃৎপিণ্ডটা। মনে হলো হাঁটু ভেঙে পড়ে যাবে। লুসির বিছানার পাশে পাথরের মূর্তির মতো অনড় দাঁড়িয়ে আছেন প্রফেসর।
অস্বাভাবিক গম্ভীর হয়ে গেছে ওর মুখ। বিছানার সাথে প্রায় মিশে গেছে লুসি। ঠোঁট দুটো মোমের মতো সাদা। ঠেলে বেরিয়ে এসেছে চোয়ালের হাড়। এক রাতের মাঝেই দীর্ঘদিনের রোগ জীর্ণ অবস্থা হয়েছে ওর। অবিশ্বাস্য। এমন তো হবার কথা নয়। কাল রাতে তো দিব্যি সুস্থ দেখলাম ওকে। প্রচণ্ড মানসিক শক্তির বলে কয়েক মুহূর্তেই দুর্দমনীয় ক্রোধকে সামলে নিয়ে আমার দিকে চেয়ে চেঁচিয়ে উঠলেন প্রফেসর, জলদি যাও, এক্ষুনি ব্র্যান্ডি নিয়ে এসো একটু। সাথে সাথেই ছুটলাম আমি। এক ছুটে নিচে থেকে এক ব্র্যান্ডির বোতল এনে প্রফেসরের হাতে তুলে দিলাম। বোতলের মুখ খুলে লুসির রক্তশূন্য ঠোঁট দুটো একটু ফাঁক করে ভেতরে একটু ব্র্যান্ডি ঢেলে দিলেন প্রফেসর। তারপর নাড়ি ধরে হৃৎপিণ্ডের কম্পন অনুভব করলেন। অবস্থা খুব খারাপ, তবে এখনো সময় আছে। আবার রক্ত দিতে হবে ওকে। জন, এবার তোমার পালা। কথা বলতে বলতে হাতের আস্তিন গুটিয়ে ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে ফেললেন। তারপর আগের দিনের মতো টেবিলটা লুসির বিছানার পাশে টেনে এনে আজ আর্থারের পরিবর্তে তাতে শুয়ে পড়লাম আমি। দক্ষ হাতে রক্ত বিনিময়ের কাজ শেষ করলেন প্রফেসর। আচমকা ঘুম ভেঙে গেলে ক্ষতি হতে পারে, সে আশঙ্কায় আগের মতোই লুসিকে একটা মরফিয়া দিলেন তিনি। তারপর ধীরে ধীরে আমার হাতে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বললেন, শরীরের ওপর প্রচণ্ড ধকল গেছে তোমার গত দুদিন। নিচে নেমে নাস্তা সেরে আরেকটু বিশ্রাম নাও গে। টেবিল থেকে উঠে এগিয়ে গিয়ে দোরগোড়ায় পৌঁছতেই পেছন থেকে ডাকলেন প্রফেসর, আর্থার যদি আজ এসে পড়ে ওকে কিন্তু আবার এসব কথা বলো না, তাতে লাভ হবে না কিছু। মাঝে থেকে শুধু শুধু ভয় পেয়ে যাবে ও। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে নিচে নেমে এলাম। নাস্তা খাওয়া হলে আর বিশ্রাম নিতে ইচ্ছে করলো না। তাছাড়া গত পুরো রাতটাই নাক ডেকে ঘুমিয়েছি, তাই আবার ওপরে ফিরে এলাম। মৃদু হেসে বললেন প্রফেসর, তোমাকে না শুয়ে থাকতে বলেছি? এইমাত্র রক্ত দিয়েছ, এখন নড়াচড়া করলে ক্ষতি হবে। যাও, ও ঘরে সোফাটায় বসে থাকোগে কিছুক্ষণ, দরকার হলে ডাকবো তোমাকে। প্রায় জোর করেই ঘর থেকে বের করে দিলেন আমাকে প্রফেসর। অবশ্য অগত্যা পাশের ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে দিলাম, কিন্তু সহজে ঘুম এলো না। এক রাতের মধ্যে লুসির দেহের সমস্ত রক্ত নিঃশেষ হলো কি করে ভেবে দারুণ অবাক লাগলো। এসব কথা ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো এলো, আর তন্দ্রার ঘোরে লুসির গলার দাগটা কেবলই ঘুরে ফিরে বেড়াতে লাগলো আমার অবচেতন মনে। বিকেলে প্রফেসরের ডাকে ঘুম ভাঙলো আমার। লুসির ঘরে এসে দেখি ওরও ঘুম ভেঙেছে, অনেকটা সুস্থ হয়ে উঠেছে সে। লুসিকে আমার জিম্মায় রেখে একটু বেড়াতে বেরোলেন প্রফেসর। নিচের হলঘর থেকে ভেসে এলো ওর গলা, পোস্ট অফিসটা কোন দিকে, কাকে যেন জিজ্ঞেস করছেন উনি। লুসির সাথে আলাপ করতে করতে বুঝতে পারলাম সকালের দুর্ঘটনার কথা জানে না লুসি। একটু পরেই ঘরে এসে ঢুকলেন লুসির মা। আমাকে দেখে উদ্বিগ্ন গলায় বললেন, ভদ্র মহিলা, তোমাকে কিন্তু সত্যি অত্যন্ত ক্লান্ত আর রোগা লাগছে ডাক্তার। তারপর মৃদু হেসে বললেন, আসলে এখন একটা বিয়ে করা উচিত তোমার, দেখাশোনার তো কেউ নেই। ওর কথায় হেসে উঠেই লুসির দিকে চাইলাম। চকিতে লুসির গালে একটা রক্তিমাভা দেখা দিয়েই মিলিয়ে গেল। এইরকম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সাজ ঘনিয়ে এলো। এই সময় বাইরে থেকে ফিরে এলেন প্রফেসর। এসেই বললেন, জন, আজ রাতে তোমার ছুটি, খেয়ে দিয়ে ভালো করে ঘুমোও গে। লুসিকে আজ আমি পাহারা দেব। একটু থেমে বললেন, আর একটা কথা, এই সময়ে তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, কাজেই তুমি অসুস্থ হয়ে পড়লে কাহিল হয়ে পড়ব আমি। আর তুমি ছাড়া আমার গোপন চিকিৎসার কথা কাউকে জানতে দেয়া চলবে না, বুঝেছ? যাও এখন, গুড নাইট। 12 সেপ্টেম্বর। গত রাত আর আজ সারাটা দিন কোষে ঘুমিয়েছি। বিকেলে ঝরঝরে শরীর নিয়ে লুসিদের বাড়িতে এসে হাজির হলাম। লুসির ঘরে ঢুকে দেখলাম লুসির সাথে গল্প করছেন প্রফেসর। আমি ঢুকতেই হেসে অভ্যর্থনা জানালেন আমাকে। এসো জন,
তোমার জন্যেই অপেক্ষা করছি। আমি একটা চেয়ারে বসতেই টেবিলের ওপর রাখা একটা কাগজের প্যাকেট খুলে কয়েকটা জিনিস বের করলেন প্রফেসর। ধবধবে সাদা জিনিসগুলো দেখেই লুসি বলল, একটু আগে ওগুলোর কথাই বলেছিলেন আমাকে? হ্যাঁ। চাপা কৌতুকে চিকচিক করছে প্রফেসরের দুই চোখ। কিন্তু ভেবো না, এগুলো সাধারণ জিনিস। অবশ্য অসাধারণ বলছি না, কিন্তু তোমার রোগের পক্ষে শুধু অসাধারণই নয়, দুর্মূল্য। এগুলোর একটার সাথে একটা গেঁথে মালা বানিয়ে আজ রাতে তোমার গলায় পরিয়ে রাখবো। দেখবে সমস্ত দুঃস্বপ্ন দূর হয়ে গেছে তোমার। বাহ! আমার সাথে আবার ঠাট্টা করছেন আপনি? ওই সাধারণ রসুনের মালা গলা ঝুলিয়ে দিলেই রোগ সেরে যায় নাকি? কারো সন্দেহেই ঠাট্টা করি না আমি লুসি। একটু গম্ভীর শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। আমার প্রত্যেকটা কাজের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আগে থেকেই সাবধান করে দিচ্ছি তোমাকে, আমার কোনো কাজকেই হেলার চোখে দেখবে না। তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ায় বিচিত্র নয়। হঠাৎ খেয়াল করলেন তার কথায় একটু মনমরা হয়ে গেছে লুসি। হেসে পরিবেশটাকে হালকা করার চেষ্টা করে বললেন প্রফেসর, একটু কঠিন কথাই বলে ফেলেছি লুসি, কিন্তু পরে বুঝবে তোমার ভালোর জন্যই বলছি। না বুঝে বলে ফেলেছিলাম প্রফেসর, আমাকে মাফ করবেন। গুড। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। বলে আমার দিকে ফিরে বললেন প্রফেসর, জন, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। বলে রসুনগুলো তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। একটু পরেই একটা রসুনের মালা বানিয়ে ফিরে এলেন প্রফেসর। নিজ হাতে লুসির গলায় পরিয়ে দিলেন ওটা। জানালাগুলো ভালোমতো বন্ধ করে চৌখাটে ছড়িয়ে দিলেন রসুনের কোয়া। সার্সিগুলোতে ঘষে ঘষে লাগিয়ে দিলেন রসুনের রস। কাজ শেষ করে লুসির কাছে ফিরে এসে বললেন, লুসি, রাতের বেলায় দেখবে অত্যন্ত অস্বস্তি লাগছে তোমার, কিন্তু কিছুতেই গলা থেকে মালাটা বা কোনো দরজা জানালা সামান্যতম সময়ের জন্য খুলবে না। মনে থাকবে? থাকবে। আর কথা না বাড়িয়ে আমাকে সহ লুসির কামরা থেকে বেরিয়ে এলেন প্রফেসর। হোটেলে ফেরার পথে বেশ খুশি খুশি গলায় বললেন তিনি, একটু শান্তিতে ঘুমোতে পারবো আজ রাতে। ট্রেন যাতায়াত, পড়াশোনা আর প্রচণ্ড উদ্বেগের জন্যে গত কয়েকটা দিন চোখের পাতা এক করতে পারিনি। 13 সেপ্টেম্বর। আজ সকালটা ভারী চমৎকার। ভোরের বাতাসে শরতের মিঠে আমেজ। অবশ্য পাতা ঝরার মৌসুম শুরু হতে দেরি আছে এখনো। সকাল 8টায় হোটেলের কামরা থেকে বেরিয়েই দেখলাম সদর দরজায় গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্যে। গতকালই গাড়ি তৈরি রাখার জন্যে নির্দেশ দিয়ে রেখেছিলাম হোটেলের মালিককে। গাড়ি করে অল্পক্ষণেই লুসিদের বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই একগাল হেসে আমাদেরকে অভ্যর্থনা জানালেন লুসির মা। জানালেন গত রাতে গভীরভাবে ঘুমিয়েছে লুসি, এখন পর্যন্ত ঘুম ভাঙানি ওর। মনে হচ্ছে ওষুধ ধরেছে। বললেন প্রফেসর। আমার তো তাই মনে হয় প্রফেসর। কাল রাতে লুসির জন্য অত্যন্ত ভাবনা হচ্ছিল, তাই মাঝরাতের দিকে উঠে একবার দেখতে গিয়েছিলাম। ঘরে ঢুকে দেখলাম গভীরভাবে ঘুমোচ্ছে লুসি। আমার পায়ের শব্দেও ঘুম ভাঙল না ওর। ঘরের ভেতর অসহ্য গুমট আর রসুনের অসহ্য গন্ধে বমি আসতে লাগলো আমার। দরজা জানালাগুলোও দেখলাম সব বন্ধ। চাকর বাকরগুলোর ওপর ভয়ানক রাগ হলো আমার। অসুস্থ মেয়েটার ঘরটাও একটু পরিষ্কার রাখতে পারে না ওরা। অগত্যা নিজেই জানালাগুলো খুলে দিয়ে লুসির কপালে চুমো খেতে গেলাম। দেখে আরো বিরক্ত লাগলো। একটা রসুনের মালা গলায় পড়েছে সে। কি বিচ্ছিরি ব্যাপার! দেখুন তো, মালাটা খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছি আমি। কে যেন এক দোয়াত কালি ঢেলে দিল প্রফেসরের মুখে। লুসির মার কথা শুনে দপ করে নিভে গেল ওর মুখের হাসি। ধপ করে পাশের চেয়ারটায় বসে পড়লেন তিনি। প্রফেসরকে এত ভেঙে পড়তে জীবনে দেখিনি। কয়েক মিনিট ঘুম মেরে বসে থেকে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন প্রফেসর। বুঝেছি, সেই শয়তানি লুসির মার হাত দিয়ে দরজা জানালা খুলিয়েছে, কিন্তু হারামজাদার কাছে তো পরাজয় স্বীকার করতে পারবো না আমি। চলো, কাজ শুরু করে দিই আমরা। বলেই এক লাফে
দুটো করে সিঁড়ি টপকাতে টপকাতে ওপরে উঠতে শুরু করলেন তিনি। পেছন পেছন আমিও। লুসির ঘরে ঢুকে আবার মরার মতো রক্তশূন্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখলাম লুসিকে। বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন প্রফেসর, এবার রক্ত দেবার পালা আমার। জন, তৈরি হয়ে নাও। এবার রক্ত বিনিময়ের কাজ শেষ করলাম আমি। প্রফেসরের হাতটা ব্যান্ডেজ করে দিতেই উঠে বসলেন তিনি। উঠেই চোখ পড়ল লুসির মার উপর। আমরা রক্ত বিনিময় নিয়ে ব্যস্ত থাকার সময় কোনো এক ফাঁকে ঘরে এসে ঢুকেছেন তিনি। তাকে দেখতে পেয়েই গম্ভীর গলায় ঘোষণা করলেন প্রফেসর, দেখুন মিসেস ওয়েস্ট্রেনরা, যদি মেয়েকে বাঁচাতে চান তাহলে আমার কথার একটু এদিক ওদিক করতে পারবেন না। আমার বিনা অনুমতিতে লুসির ঘরেও ঢুকতে পারবেন না। জানালা দরজা বন্ধ থাকলে তা খুলতে পারবেন না। আর রসুনের মালা কেন? সারা ঘর রসুনে ভরে থেকে অসহ্য গন্ধে দম বন্ধ হয়ে আসলেও তা সরাতে যাবেন না। কারণ ওই রসুনই লুসির রোগের একমাত্র প্রতিষেধক। আর একমাত্র রসুনের গন্ধই দূরে সরিয়ে রাখতে পারে ওই ভয়ঙ্কর পিশাচটাকে। আপনারা শুনছিলেন এক ভয়ঙ্কর রহস্যের চতুর্থ অংশ। কাহিনীর জট ক্রমশ বাড়ছে, আর সেই সাথে বাড়ছে আমাদের উত্তেজনা। ড্রাকুলার রহস্যের আরও গভীরে ডুব দিতে এবং জানতে পরবর্তীতে কি অপেক্ষা করছে, চোখ রাখুন সাকিব স্টোরি লাউঞ্জের পাতায়। খুব শীঘ্রই আমরা নিয়ে আসব এই কাহিনীর পরবর্তী অংশ। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।